জাতির পিতার রক্ত যেন বৃথা না যায়, সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। যশোর শিশু কেন্দ্রের ঘটনায় সহকারী পরিচালক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদ, সংঘর্ষ নয় পিটিয়ে হত্যার অভিযোগ। জিজ্ঞাসাবাদের জন্য সিনহা হত্যার আসামিরা র্যাব হেফাজতে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। পুঁজিবাজারে তেজি ভাব, নিচ্ছিদ্র তদারকি নিশ্চিত করা হবে বললেন বিএসইসি চেয়ারম্যান। এবং করোনায় বাসের ভাড়া 7% বেশি, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সেবার মান প্রশ্নবিদ্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, জাতিকে নেতৃত্বহীন করতেই বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল ঘাতকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন দেশে হত্যাকাণ্ড হলে বিচার চাওয়া যায়, বিচার হয়। ৭৫-এর 15ই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের পর বিচার চাইবার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, রুদ্ধ করা হয়েছিল বিচারের পথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। জাতির পিতার রক্ত যেন বৃথা না যায়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে সমাজসেবা অধিদপ্তর আয়োজন করে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের। এই আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ৫০,০০০ বার পবিত্র কোরআন তেলাওয়াত খতম শেষে ১৫ই আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। আমাদের জাতির পিতাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ আসন নসিব ফরমাও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৭৫-এর হত্যাকাণ্ডের স্মৃতিচারণে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা বলেন, এই ঘটনায় জাতি হারিয়েছে একজন মহান নেতাকে। একসাথে এত আপনজনকে হারানোর কষ্ট কাউকে বোঝানোর মতো নয়। ৬ বছর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, আমার বাবা মার লাশও দেখতে পাইনি, কবরও জিয়ারত করতে পারিনি, যে আসতেও পারিনি। এতিম হয়ে সর্বস্ব হারিয়ে বিদেশের মাটিতে রিফিউজি হয়ে থাকার মতো কি কষ্ট, এটা যারা আমাদের মতো যারা ছিল তারা জানে। দেরিতে হলেও ঘাতকদের বিচারের রায় হয়েছে, কার্যকর হয়েছে। বাংলার মাটিতে সব অপরাধীর বিচারের রায় কার্যকর হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে। আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না। ইনডেমনিটি অর্ডিন্যান্স, অর্থাৎ তাদেরকে সমস্ত দায়মুক্ত দেওয়া হয়েছিল। খুনিদেরকে তারা পুরস্কৃত হয়েছিল এই খুন করবার জন্য। নারী হত্যাকারী, শিশু হত্যাকারী, রাষ্ট্রপতি হত্যাকারী, তাদেরকে পুরস্কৃত করে। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। জাতির পিতার দেখানো পথে অনগ্রসর মানুষের পাশে থেকে এই বাংলাদেশকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যে বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার করেছেন, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু করে যাব, সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। এই দেশে প্রতিবন্ধী, অটিস্টিক বা হিজড়া, বেদে বিভিন্ন ধরনের অনগ্রসর যারা, তাদের জন্য আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাদের জীবনটা অর্থবহ হোক, সুন্দর হোক। পরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনায় সহকারী পরিচালক সহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের দাবি, তাদেরকে সহকারী পরিচালকের ইন্ধনে পিটিয়েছে কেন্দ্রের আনসার সদস্যরা। এমনকি তাদের ক্রসফায়ারে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের হতাহতের ঘটনায় সহকারী পরিচালক সহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন। তাদের মধ্যে কয়েকজন বন্দী কিশোরও রয়েছে। বেলা ১২টার দিকে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক ডক্টর খন্দকার মহিদুদ্দিন। ওখানে কর্তৃপক্ষে যারা ছিল প্লাস ৮-৯ জন, আমার জানার মতে ৮-৯ জন হতে পারে। যারা যারা এখন আহত হচ্ছে, চিকিৎসাধীন আছে, তাদের কাছ থেকে যে তথ্যগুলো সেগুলি যাচাই বাছাই করে, আর ওই ভিকটিম যারা মারা গেছে তাদের অভিভাবকরা মামলা দায়ের করলে আমরা পরবর্তীতে আপনার আইনগত ব্যবস্থা নিব। সকাল থেকে হাসপাতাল ও শিশু উন্নয়ন কেন্দ্রে ভিড় জমান ঘটনার শিকার কিশোরদের স্বজনরা। টেলিভিশনের খবর দেখে ছুটে এসেছেন বলে তারা জানান। এই ঘটনার জন্য শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করছেন স্বজনরা। সে সুস্থ আছে কি ভালো আছে সেটাই খালি মানে শুনতে চাই, আমরা আর কিছু চাই না। এইখানে দিছি নিরাপত্তার জন্য, এরা নিরাপত্তা বড় নিরাপত্তা দেছে। মায়ের মন বোঝেন না, এই জন্য আসছি। বেঁচে আছে কিনা, মারা গেছে কিনা, সুস্থ কিনা, এটা তো আমাদের দেখার বিষয় আছে, কিন্তু তারা আমাদের দেখতে দেবে না। টিভিতে শুনছি, টিভিতে খবরের নিচে হেডলাইনে দেখছি। এখান থেকে ফোন গেছে একবার, শুধু বলছে যে আপনারা আসেন, আপনারা গাড়ি নিয়ে আসেন। এদিকে রূপক নামে আহত আরও একজনকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত ৩ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে যশোর জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে 3টি মরদেহ আসে। এরপর রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত 14 জন আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশু উন্নয়ন কর্তৃপক্ষ এ ঘটনার জন্য বন্দী কিশোরদের দুই পক্ষের সংঘর্ষকে দায়ী করে। আহত কিশোররা জানায়, কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মীর সাথে দ্বন্দ্বকে কেন্দ্র করে কর্মকর্তা, আনসার সদস্য ও তাদের অনুগামী কয়েকজন কিশোরের মারপিটে এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে রাতে শিশু কেন্দ্র পরিদর্শন করে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সংঘর্ষ নয়, এক পক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। আহত কিশোরদের কথাই সত্য। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 14 জন শিশুবন্দী, তারাই তো ঘটনার সবচেয়ে বড়। একটা সিরিয়াসলি আহত ব্যক্তিরা মিথ্যা না বলাটাই কোর্টও এটা ধরে যে উনি মিথ্যা বলাটা নাই বলেন। এই ঘটনার পর থেকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডের আদেশপ্রাপ্ত 4 পুলিশ সদস্য সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। সকাল 10টার দিকে জেলা কারাগার থেকে তাদের র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরা হলেন কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং পুলিশ দায়েরকৃত মামলার সাক্ষী মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। এর আগে গেল 12 আগস্ট এসব আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে সিনহা হত্যা মামলার র্যাবের তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক খায়রুল ইসলামকে। পুঁজিবাজারে নিচ্ছিদ্র তদারকি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিএসই চেয়ারম্যান। সংশ্লিষ্ট আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। টানা 4 কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর দৈনিক লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পর 21 টেলিভিশনকে একথা জানান তিনি। আর বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক লেনদেন চিত্র বিনিয়োগকারীদের আস্থার ইঙ্গিত দিচ্ছে। মেহেদি হাসানের রিপোর্ট। গত 9 আগস্ট 1128 কোটি টাকার লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এর আগে সবশেষ দৈনিক লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়েছিল গত 18 ফেব্রুয়ারি। 9 আগস্টের পর আর 1000 কোটি টাকার নিচে নামেনি লেনদেনের পরিমাণ। এ সময়ের মধ্যে ডিএসই এক্স সূচক 4545 পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে 4703 পয়েন্টে। ব্রোকারেজ হাউসগুলো বলছে, এমন বাজারি প্রত্যাশা বিনিয়োগকারীদের। অনেকে যারা ধরেন 2010-11 পরে ইনভেস্টররা আসতো না, এখন কিন্তু আমরা সেটা দেখছি যে তারা আসা শুরু করেছে। তারা হাউসে কল করা শুরু করেছে, তাদের বিও অ্যাকাউন্টটাকে রিঅ্যাক্টিভেট করার জন্য অনুরোধ করছে তারা। অনেকেই তারা মোবাইল অ্যাপের রেজিস্ট্রেশন দিচ্ছেন,
তারা ঘরে বসেই তারা শেয়ার বাই সেল করছে এবং ফোনেও করছেন। আপনি যে আমাদের নতুন অফিসে এসছেন ডিএসি নিকুঞ্জ টাওয়ারে, আপনি দেখবেন যে আমার এখানে কোনো ক্লায়েন্ট নাই, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ট্রেড হচ্ছে, সবাই কিন্তু অনলাইনে বা ফোনের মাধ্যমে ট্রেড করছে। বাজার বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠনের পর একাধিক মানসম্মত প্রতিষ্ঠানের আইপিও আবেদন গ্রহণ এবং নিম্নমানের 8টি আইপিও আবেদন বাতিল, অনিয়মের জন্য একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা এবং প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের সীমা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। নতুন কমিশনের যোগদানের পর থেকে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সরকারের বিভিন্ন পক্ষের বিভিন্ন উদ্যোগ এবং বিনিয়োগকারীদের আস্থা সবকিছু মিলিয়ে আমরা পুঁজিবাজারকে একটি ইতিবাচক অবস্থানে দেখছি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, অন্যায় অনিয়ম প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে, বাজার চলবে নিজের গতিতে। আমরা যেটা করছি সেটা হচ্ছে আইনের প্রয়োগটা বাড়িয়েছি এবং আইন যাতে সবাই মেনে চলে সেটার ব্যাপারে আমরা একটু জোর দিচ্ছি। মানে আসল কথা হচ্ছে আমরা গভর্নেন্সটা চেষ্টা করছি নিয়ে আসতে। গভর্নেন্স নিয়ে আসলে তখন একটা শক্তিশালী বুনিয়াদ হয় এবং সেটার উপর মানুষ আস্থা রাখতে পারে। বাজারে শিগগিরই ভালো আইপিও আরও আসবে বলেও জানান তিনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাসে ওঠার চিরচেনা দৃশ্যে ফিরেছে সন্ধ্যার রাজধানী। এপ্রিল থেকে কোরবানি ঈদ পর্যন্ত এমন চিত্র দেখা যায়নি। গেল দুদিন ধরে মানুষের চলাচল বেড়েছে, তাই বেগও পেতে হচ্ছে বাসে উঠতে। ডাবল যাচ্ছি, এজন্য আমরা ডাবল যে আগের ভাড়াটা ছিল ওইটা দেব। ভাড়া ডাবলই নিচ্ছে, 2 জন বসুক আর 1 জন বসুক। ভাড়া 60% বেশি গুনলেও স্বাস্থ্যবিধি মানছেন না বাস মালিকেরা। পাশের সিট ফাঁকা রেখে বাসের ভেতর জীবাণুনাশক স্প্রে করার প্রতিশ্রুতিও বেমালুম ভুলেছেন তারা। ভিতরে ঢোকার পর ওনারা বলতেছে যে আপনারা যদি আত্মীয় স্বজন হন তাহলে একসাথে বসে যাবেন। ডাবল ভাড়া নিতেছে বাট সিঙ্গেল সিটই দিচ্ছে। যেভাবে বলা হয়েছে সরকারি নির্দেশনা ওইভাবে পালন করা হচ্ছে না। দূরপাল্লার গাড়িতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। যে স্প্রে করার কথা অধিকাংশ বাসে সেটি ব্যবহার হচ্ছে না এবং সিট পরিষ্কারের জন্য যে স্প্রে করা দরকার সেটি কিন্তু হচ্ছে না। যে 60% করে জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তি তো রয়ে গেল, কিন্তু এখানে স্বাস্থ্যবিধি কোনোভাবে মানছে না। কর্তৃপক্ষের নিকট আবেদন করব যে আপনারা এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করে, অন্যথায় সরকার এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে না। সিটি থেকে নামার পর এখানে স্প্রে করে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করা হবে, সেই ধরনের কোনো কার্যবিধি তারা করতেছে না। একটা মোবাইল কোডের মাধ্যমে যেন জিনিসটাকে নিয়মতান্ত্রিকভাবে নিয়ে আসা হয়। তবে ফাঁকা সিটের জন্য 50% আর স্যানিটাইজার ব্যবহারের জন্য 10% বাড়তি ভাড়া গুনতেই হচ্ছে যাত্রীদের। যেহেতু বাস মালিকরা বিধিনিষেধ মানছেন না, সেই হেতু বাড়তি ভাড়া যাত্রী গুনবে কেন? সরকার সেই যাতায়াতটা মোবাইল কোডের মাধ্যমে নিশ্চিত করুক। বাসে ওঠার সময় তাদেরকে যেন টেম্পারেচার মাপা হয়, একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে বিশুদ্ধকরণ করা হয় এবং নতুন যাত্রী ওঠার আগে বাসের ভিতরে জীবাণুনাশক স্প্রে করে বাসকে জীবাণুমুক্ত করা হোক। এমন পরিস্থিতিতে করোনা ঝুঁকিমুক্ত যানবাহন চান যাত্রীরা। বাসে বর্ধিত ভাড়া আদায় হলেও আসন বিন্যাসের ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা জাতির পিতাকে হত্যার সমর্থন করা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, পরবর্তী প্রজন্মের সামনে জাতির জনকের হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য একটি কমিশন গঠন করা দরকার। এই কমিশন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের চিহ্নিত করবে বলে আশা প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। বাসন থেকে জাল পরিয়ে ছবি তুলে যারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করার জন্য ভূমিকা রেখেছেন, তাদের কি দায় নাই? বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা পত্রিকায় নিবন্ধ লিখেছেন বড় বড় হেডিং দিয়ে,
তাদের কি দায় নাই? 15ই আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, হঠাৎ করে উনি সেই দিন জন্মগ্রহণ করেছেন এই ঘোষণা দিয়ে, এটি আসলে হত্যাকাণ্ডকে তো সমর্থন করা হলো। আবারও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির গুলশান কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, আইন বাতিলের জন্য বিএনপি সরকারের কাছে চিঠিও দেবে। অবিলম্বে এই আইনটি বাতিল করা প্রয়োজন, বাতিল করা উচিত এবং জনগণের যে চিন্তা ভাবনা চেতনাকে তার প্রকাশ করবার তার স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। কোভিড-19 দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩,৫৯১। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, ১৬০তম দিনে দেশে ৮৭টি ল্যাবে ১২,৮৫৬ নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৭৬৬। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২,৭১,৮৮১। নতুন ১,৭৫২ জন সুস্থ সহ হয়েছে ২,৫৬,৬২৩। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১৩,২৮,৭৫৭ জনের। কয়েক দফা বন্যায় রংপুর ও সিলেট বিভাগের ৫ জেলা সহ ১০ জেলায় কমপক্ষে ২২,৪৮২টি পুকুর ও মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ পুকুর বা খামারের মাছই সম্পূর্ণ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। পানি কমেছে, জেগে উঠেছে পুকুর বা খামারের সীমানা। তবে জলে মাছেদের দাপাদাপি কমে গেছে। খাবার দিলেও আগের মতো ঝাঁক ধরে খেতে আসে না। বেশিরভাগ মাছ ভেসে গেছে নদীনালা খাল বিলে। বন্যায় মাছের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টাঙ্গাইলে। জেলার অন্তত ৫,২২৭টি পুকুর, জলাশয় বা মৎস্য খামারের মাছ ভেসে গেছে। এছাড়া নেত্রকোনায় ৪,১৬৪, সিলেটে ৩ দফা বন্যায় ১,১০০, সুনামগঞ্জে ৩,০৮১, জামালপুরে ৪,৭৬৮, সিরাজগঞ্জে ৫৭৪, গাইবান্ধায় ৯০৫, রাজবাড়ীতে ৪০০, কুড়িগ্রামে ২,০০০ ও লালমনিরহাটে অন্তত ২৬৩টি পুকুর বা খামারের মাছ ভেসে গেছে। ঋণ করে মাছের চাষ করে অনেক মাছ চাষি এখন সর্বশান্ত। আমার ডিগিতে অনেক প্রচুর মাছ ছিল, সম্পূর্ণ মাছ ভেসে গেছে। ঋণ করে ৩ লাখ টাকা এইবার সর্বপ্রথম আমি যুবক মাছ চাষের জন্য উদ্যোগ নিয়েছি, কিন্তু বন্যার কারণের জন্য সব মাছ বাইরে হয়ে চলে গেছে। প্রায় ২ থেকে ২.৫ লাখ ফোনা আমার কোথাও আছে। এই সম্পূর্ণ মাছ বাঁচাইছে। ৯টা পুকুরের মধ্যে প্রায় ১ কোটির উপরে, প্রায় ৬০ লক্ষ টাকার মাছ এবার আমরা মজুদ আছি। ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। আর ক্ষতি পোষাতে পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তারা। ৩-৪টা ক্যাটাগরিতে আমাদের টোটালটা আমাদেরকে দিতে হয়, যে পুনর্মূল্য কত, মাছ বাবদ কত ক্ষতি হলো এবং আপনার অবকাঠামোগত ক্ষতি কী হইল। আমাদের মৎস্যের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় ৪,১৭৪টি খামার আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কৃষি এবং প্রাণী সম্পদ থেকে আলাদাভাবে সহায়তা করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত। ঋণ বা সুদ মওকুফ এবং সহজ শর্তে নতুন ঋণ দেওয়ার দাবি জানালেন মৎস্য চাষিরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15ই আগস্ট শুধু জাতির পিতার পরিবারকে হত্যা নয়, একটি স্বাধীন রাষ্ট্রকে হত্যা করার চেষ্টা হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী বাকি আসামিদের দেশে এনে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ইবনে নূর শাওনের রিপোর্ট। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ভিডিও বার্তায় প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার শাসনামলে কোনো অপরাধী ছাড় পায়নি আর পাবেও না। উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এখনো সুযোগ করছে। আগস্ট মাস আসলে আমরা শেখ হাসিনা নিরাপত্তা নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি।
বিশেষ অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। যত রকম বোমা বানানোর চেষ্টা করেন, যত নাশকতা করার চেষ্টা করেন, যত রকম ষড়যন্ত্র করেন, সবগুলো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ দুলিশ্বাস করে দেওয়ার জন্য শেখ হাসিনা নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস বলেন, দীর্ঘ সময় মৃত্যু শোকের পাশাপাশি বিচার না পাওয়ার বেদনাও সইতে হয়েছে জাতির পিতার পরিবারকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যেন খুনি রাশেদ চৌধুরীকেও যেন ফিরিয়ে আনা হয় এবং খুনি নূরকে যেন ফিরিয়ে আনা হয় এবং তাদের ফাঁসির রায়ও যেন আমরা কার্যকর দেখতে পারি। তাহলে বাঙালি জাতি কলঙ্ক সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হবে। পরে 15ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তানের সূচনা লগ্নেই বাংলাদেশকে স্বাধীন করার চিন্তা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের আয়োজনে জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও করোনাকালে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তার চেক প্রদান ও দোয়া মাহফিলে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল তারা চিরতরে হারিয়ে যাবে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার 4.5 দশক পরও জনগণের অধিকার ও মুক্তির প্রশ্নে বিশ্ব তার অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে, বলেছেন ইউনেস্কোর মহাপরিচালক মিস অদ্রি আজুলে। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বাণীতে তিনি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, ইউনেস্কো ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষার কথা বলে, যে আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু ব্যক্ত করেছিলেন 1971 সালের 7ই মার্চে তাঁর ঐতিহাসিক ভাষণে। এটি এখন ইউনেস্কো মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত। 75-এর 15ই আগস্ট ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ কেড়ে নিয়েছিল তাঁর স্ত্রী, প্রিয় সন্তান আর স্বজনদের। ইতিহাসের এই নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার পরিবারটি ছিল স্বাধীন জাতি গঠনের কারিগর। স্বজন হারানোর এমন শোক কি ভুলে থাকা যায়? আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সেদিনও ফজরের আজানের অপেক্ষায় ঘুম ভাঙে ধানমন্ডি 32-এর বাসিন্দাদের। তবে আজানের শব্দ নয়, কানে আসে গুলির কর্কশ শব্দ। ঘাতকদের আকস্মিক উপস্থিতিতে নিস্তব্ধতা ভাঙে নির্জন ধানমন্ডির। এমন সময় ঘাতকের ছুঁড়ে দেওয়া বুলেটে বিদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শিশু সন্তান রাসেল, 2 ছেলে শেখ কামাল ও শেখ জামাল এবং 2 পুত্রবধূ আর একমাত্র ভাই শেখ আবু নাসের। সাফায়াত জামিল সহ বঙ্গবন্ধুর নিরাপত্তা ও দাপ্তরিক কাজে নিয়োজিতরা সহ বাড়ির সবাই প্রাণ হারিয়েছিল নির্বিচার গুলিবর্ষণে। এর আগে মিন্টু রোডের বাসভবনে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদকে। খুন করা হয় তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাদ, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাদ এবং এক আত্মীয় আব্দুল নাইম খান রিন্টু সহ 3 অতিথিকে। রাজনীতিতে সক্রিয় বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মুনির ধানমন্ডির বাসায় চলে হত্যাযজ্ঞ। নিহত হন মনি ও তার স্ত্রী শামসুন্নেসা আরজুমনি। দুর্বিষহ একটা অভিজ্ঞতা আমাদের পরিবারের উপরে, যেটা 15ই আগস্ট 1975 হয়েছে। এটা যেন কারো শত্রুরও যেন এরকম সিচুয়েশন না হয়, আমরা যে পরিস্থিতি দিয়ে গিয়েছি। বেগম ফজিলাতুন্নেসার স্নেহ ছায়ায় অনেকের মতো বড় হয়েছিলেন শেখ কবির হোসেন। সেদিন রেডিওতে শোনার পর 2টো বাড়ির কাছে গিয়ে হত্যাকারীদের দৌরাত্ম্য দেখে ফিরে আসতে বাধ্য হন তিনি। বঙ্গবন্ধু মারার পরে বাংলাদেশ কিন্তু স্তম্ভিত হয়ে গেছে, কোনো সারা শব্দ কিছু ছিল না, কেউ চিন্তাও করে না। আর বঙ্গবন্ধু যে চিন্তা করে নাই, বঙ্গবন্ধু মনে করতো যে বাঙালিরে কোনো সময় তারে মারতে পারে না বা তার কোনো ক্ষতি করতে পারে না। সে সময় জার্মানিতে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা। তোমাকে খুঁজবো, ডাকবো, বাবা, যে প্রতিদিন হবে, ওখানে কি তুমি? আকবর হোসেন সুমন,
একুশে টেলিভিশন, ঢাকা। ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করায় কারাভোগ করেছিলেন নাটোরের গুরুদাসপুরের ৩ তরুণ। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করে এলাকায় লিফলেট বিতরণকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রায় ২ বছরের ডিটেনশন ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করে ২৯ মাস পর বন্দিদশা থেকে মুক্তি পান এই ৩ বন্ধু। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। নাটোরের গুরুদাসপুরের চাঁচকর বাজার এলাকার বাসিন্দা ৩ বন্ধু প্রবীর কুমার বর্মন, নির্মল কর্মকার ও অশোক কুমার পাল। সে সময় তারা ছিলেন কলেজ পড়ুয়া টগবগে যুবক, সক্রিয় ছাত্রলীগ কর্মী। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হলে তারা প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন। হাতে লেখা পোস্টারে প্রতিবাদের শুরু। এরপর বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করে লিফলেট বিতরণ করেন। সেই অপরাধে পুলিশ গ্রেফতার করে তাদের। বিনা বিচারে বন্দী ছিলেন ২ বছর। পরে বিচারে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেন আদালত। নাটোর উপকারাগার ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২৯ মাস কারাভোগ করেন তারা। রাজশাহী কারাগারে তারা নির্যাতনের শিকার হন। ৩ বন্ধুর জীবন এখন সংসারের ভারে নুজ্জ। সন্তানদের খরচ জোগানো কষ্টসাধ্য বিষয়। আমরা ৩ বন্ধু যুক্তি করি, পরামর্শ করি, কোনো প্রতিবাদ নেই কেন। তখন আমরা নিজেরাই হাতে লিখে পোস্টারিং চারদিকে ওয়ালে লাগাই। ইতিমধ্যে পুলিশ কিভাবে খবর পায়, খবর পাওয়ার পরে আমরা ৩ বন্ধুই অ্যারেস্ট হই। নাটোর জেলে, তখন সাব জেল ছিল, নাটোর জেলে আমাদের যথেষ্টভাবে অত্যাচার এবং আমাদের শারীরিক নির্যাতন করা হয়। তারপর ওখান থেকে রাজশাহী সেন্ট্রাল জেলে পাঠানো হয়। ২৯ মাস জেলে থাকার পরে রাজশাহী জেলের থেকে আমরা মুক্তি পাই। জেল পর্যন্ত খাটছে, কেউ কোনোদিন খোঁজই পায়নি। ৩ সংগ্রামীকে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন এই কর্মকর্তা। তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায় উপজেলা পরিষদ থেকে এবং গভর্নমেন্টের অনেক প্রকল্প রয়েছে, সেই সবের মাধ্যমে তাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে প্রতি বছর উপবাস ব্রত পালন করেন নাটোরের এই ৩ প্রতিবাদী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বন্যার প্রভাবে সবজির বাজার ঊর্ধ্বমুখী, চালের দাম বাড়তি। ইসরায়েল আরব আমিরাত চুক্তি, পশ্চিম তীরের একাংশের দখল রাখবে তেল আবিব। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে আবারও আমন্ত্রণ। দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন নৌবাহিনীর ১৩৪ সদস্য। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফোর্স মেরিন ইউনিট 6 এর দ্বিতীয় গ্রুপ। এর আগে গেল ২৫ জুলাই প্রথম দল দক্ষিণ সুদানে যায়। সে দেশে জ্বালানি, খাবার, ওষুধ ও মানবিক সাহায্য বহনকারী বার্জগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। একই সাথে জলদস্যুতা পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে তারা। বাংলাদেশের দলটি দক্ষিণ সুদানের প্রায় ৯৩৮ কিলোমিটার নদী পথে এ পর্যন্ত ৪১টি অভিযান সফলভাবে শেষ করেছে। বাজারে এখনও বন্যার বিরূপ প্রভাব। সবজির দাম এখনও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কেজিতে ৫ টাকা করে। চালের দামও বাড়তির দিকে। পরিবহন সমস্যা এমন পরিস্থিতি বলে জানান বিক্রেতারা। তবে মাছ, মাংস ও মশলার বাজার স্থিতিশীল। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন ব্যবস্থা। এর প্রভাব রাজধানীর বাজারে। কারওয়ান বাজারে পণ্যের পর্যাপ্ত যোগান থাকলেও দাম চড়া। বাজারে চালের সরবরাহ পর্যাপ্ত, তারপরও মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে ৩ টাকা। আড়াই চাল ৪৫-৪৬ টাকা চলতেছে, আমরা বেচছি ৪৩-৪৪ টাকা, এখন বেচতে হবে ৪৫-৪৪ টাকা। বন্যার প্রভাব আছে সবজির দরেও। এবার সবটাই বাড়ে না, কোনো ৫টা-১০টা বাড়ছে আর কি। যেমন বড়বড়িতে একটু বাড়ছে ১০ টাকা দিতে, শসা কমছে, কাঁচামরিচ অনেক বেশি। কাঁচা বাজারের দর আগে থেকে আমি মনে করতেছি যে এখন একটু বেশি। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৮০ টাকা দরে। খাসির মাংসের কেজি ৮৫০ থেকে ৯০০ টাকা। ৫৫০ রাখলেও কাস্টমার নিতে চাচ্ছে না, বেচাকিনি খুবই খারাপ। মিঠা পানির মাছের দাম স্থিতিশীল।
তবে ইলিশের চাহিদা বেশি বলে দাম বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। 1 কেজির সাইজের মাছ আজকে বিক্রি করতেছি 1000 টাকা কেজি। এখন তো এই মাছের দাম হওয়ার উচিত হলো 700 থেকে 750 টাকা কেজি, কিন্তু দাম তো বেশি। দাম কমেছে ভোজ্য তেল, মশলা আর ডালেরও। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। সেই সাথে রয়েছে করোনা আতঙ্ক। কমেছে ক্রেতার আনাগোনা। অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক থাকলেও সবজির বাজার চড়া। এজন্য বর্ষাকেই দায়ী করছেন বিক্রেতারা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শ্রাবণের বৃষ্টি, পাহাড়ি ঢল, জোয়ারের পানিতে ফসলি জমি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজির। কমেছে সরবরাহ। গেল কয়েকদিনের তুলনায় সবজির দাম কেজিতে বেড়েছে গড়ে 10 টাকা। তবে স্বাভাবিক মাছ মাংসের দাম পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ। চাল, ডাল, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল বলছেন বিক্রেতারা। তবে করোনার কারণে ক্রেতা কমে যাওয়ায় বেচা বিক্রি কম জানান তারা। আগের থেকে আজকে একটু দাম বাড়ছে, সবগুলো কেজিতে 5 টাকা 7 টাকা করে বাড়ছে। পড়ালেখা সব বন্ধ, এই জন্য সবাই বাড়িতে থাকতে যাচ্ছে এখন, যার কারণে ব্যবসা বাণিজ্য একটু কমে গেছে। করোনার লাই মানে এই বন্ধ টন্ধ আজি বাজে ব্যাকি নিলে বলি মাছ সস্তায় কাস্টমার নাই বেশি নেভারের। ব্যবসা বাণিজ্য এত যে নিম্নের দিকে দাবিত হচ্ছে, এটা আমরা ব্যবসা যারা করতেছি তারাও কল্পনা করতে পারতেছি। তবে মিশ্র প্রতিক্রিয়া আছে ক্রেতাদের। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে বলে জানান তারা। এখনো বাজার সেরকম শুরু হয়নি, বা মানুষের ভিতরে যে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সেটা এখনো ফিরে আসেনি। সবজির দাম একটু বেশি আর কি। বাজারে নজরদারি করা দরকার, যাতে কোনো সিন্ডিকেটের দৌড়তে বাজারের মূল্যের দাম না বাড়ে। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথা বলছেন ক্রেতারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর লড়াই, বায়ার্নের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা।